নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। এখন বর্ষাকাল এবং আমি এখন অনেক রুগী পাচ্ছি যাদের কৃমি কিন্তু এখন অনেকেরই একটা ফ্যাক্টর, এবং পোষ্য, তাতে আপনার বাড়িতে যে পোষ্য আছে তারও কৃমি আছে, কৃমি থাকতে পারে। কিন্তু সম্প্রতি মেদিনীপুরে একটি পেশেন্টের মাথাতে একটি সিস্ট পাওয়া গেছে এবং সেটা যখন অপারেশন করে দেখা হলো সেটা একটা ফিতাকৃমি কুণ্ডলীকৃত হয়ে গেছে। তার মানে ফিতাকৃমি কিন্তু ব্রেনেও চলে যেতে পারে। এ প্রসঙ্গে একটা গল্প বলি। অনেক দিন আগে আমি তখন বর্ধমানে প্র্যাকটিস করতাম, তখন বর্ধমানে একজন ডাক্তারবাবু যে ওষুধটা, এলোপ্যাথি ডাক্তারবাবু, যে ওষুধটা একটা মাত্র কৃমির জন্য দেওয়া হয়, তিনি বলেছেন প্রতিদিন একটা করে খাবেন। তখন যেই ওষুধ দোকান থেকে ওষুধটা কিনেছিল তিনি বললেন, স্যার বোধহয় ভুল করেছে, স্যারকে গিয়ে বলো যে এটা একটা তো ডোজ হয়, উনি 30টা খেতে বলেছেন। তখন ডাক্তারবাবুর সঙ্গে দেখা করেছেন, ডাক্তারবাবু বলছে, আমি কি মদ খাই? আমি যা দিয়েছি খাও। আসলে পেশেন্টটার মাথার যন্ত্রণা হতো, তো তখন পরে ওর মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়। তখন উনি বলছেন যে আসলে ওর মাথায় কৃমি উঠে গেছিলো, এবং এই বর্তমান সময়ে মেদিনীপুরের ওই ছেলেটির খবরটি আমাকে সেই ব্যাপারটি অনুপ্রাণিত করেছে। এই ক্ষেত্রে বলবো, আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। ফিতাকৃমি কিন্তু কি হয় না, যে সমস্ত জায়গায় মলত্যাগের ব্যাপার আছে সেখানে ফিতাকৃমির যে লার্ভা, সেই লার্ভা তা যদি ঘাসের মধ্যে থাকে, গবাদি পশু তারা কিন্তু এটা খায়, খেয়ে তাদের পেটে যায়, পেটে গিয়ে লার্ভা উৎপন্ন করে, তারপরে যখন তার পায়খানা করে বা অন্যান্য শাকসবজির মধ্যে যদি সেটা ছড়িয়ে পড়ে, এবং সেখানে কিন্তু যেমন গবাদি পশু, গরু, শূকর, এদের মধ্যেও কিন্তু এটা হোস্ট হিসাবে কাজ করে। এবং সেই ক্ষেত্রে সেই সমস্ত আবর্জনার মধ্যে যদি কোনো সবজি তৈরি হয় এবং সেই সবজি যদি খায়, বা কখনো যদি ওই জায়গায় যেখানে মলমূত্র ত্যাগ করেছে পশু, সেই পশুর সেই মাটির উপর যদি খালি পায়ে কেউ চলে, সেখানেও কিন্তু পেনিট্রেট হয়ে গিয়ে তারা গিয়ে অন্ত্রে গিয়ে সেখানে কিন্তু শোষকের কাজ করে, এবং তার লক্ষণ কী হয়, তার খিদে থাকে না, অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে। কৃমি কী করে, কৃমি আমাদের অন্ত্রে গিয়ে সেখানে তার একটা এমন, সে কিন্তু খুব অল্প রক্ত খায়, কিন্তু তার একটা এমন লালা আছে, সেই লালা দিয়ে ক্ষরিত হতে পারে, সেই জন্য পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। এবং ওই যে যদি ফিতাকৃমি যদি সেলফ ঢোকে, মুখের মাধ্যমে ঢোকে, সেটা কিন্তু ক্ষতিকর, কিন্তু লার্ভা যদি ঢোকে সেটা কিন্তু ডেঞ্জারাস, এবং তাতে কিন্তু পারফোরেশন অফ দি গ্যাস্ট্রাইটিস, মানে গ্যাস্ট্রিক ট্র্যাক্ট হয়ে যেতে পারে। এবং আগেই যেটা বললাম সেটা কিন্তু মানে মাথায় চলে গিয়ে ব্রেনের মতো সিস্ট পর্যন্ত তৈরি করতে পারে। এবং এক্ষেত্রে আমার কিন্তু 70% রোগী মুসলিম, যারা গরু মাংস, শূকর মাংস খায়, মুসলিমরা গরু মাংস খায়। এবং আমার কিছু পেশেন্ট আছে যারা বৌদ্ধ এবং যারা মানে অন্য খ্রিশ্চান, তারা অনেক সময় শূকরের মাংস খায়। তাদের ক্ষেত্রে এই ফিতাকৃমির প্রবণতা, এক্ষেত্রে আমাদের ফিলিস ম্যাক্স বলে একটা ওষুধ আছে, সেটা দিয়ে কিন্তু আমরা অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারি। এক্ষেত্রে বলতে চাই যে এবার এলোপ্যাথিক যদি আপনি ফিতাকৃমির ওষুধ খান, তার জন্যে কিন্তু সাইড এফেক্ট আছে অনেক সময়, সেটা এমন হাই ডোজ, সেই কৃমিটা মারতে গিয়ে অন্য ভালো কৃমিও মেরে দেয়। এবং কৃমির কিছু কিন্তু ভালো দিকও আছে, যেমন মাটিতে কেঁচো থাকলে যেমন তার সেই মাটিটাকে ফাঁপা করে তা কৃষিকার্যে সহযোগিতা করে, আমাদের ক্ষেত্রেও কিন্তু ওই মলের মধ্যে যদি কিছু উপকারী কৃমি আছে যারা কিন্তু আমাদের ভালো করে। কিন্তু এই সোলিয়াম, টিনিয়া সোলিয়াম এবং টিনিয়া অ্যাসাইটিকা এইগুলো কিন্তু খুব ক্ষতিকারক। তাই এগুলো আমরা মলমূত্র পরীক্ষা করলেও লাভা আছে কিনা বুঝে যাব, প্লেন তার একটা স্টুল এক্সামিন করলে বুঝে যাব, আর মাথাতে যদি যন্ত্রণা হয় স্ক্যান করলে আমরা সিস্ট আছে কিনা, এবং সেখানে সেটা সিস্ট নর্মাল মাস্কুলার সিস্ট বা কী সিস্ট সেটা বুঝে যাব। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সহযোগিতা করতে পারে। অনেক জটিল ব্রেন অপারেশনের পর্যন্ত যেতে হবে না, যেটা আমরা স্বাভাবিক ওষুধ দিয়েই তার এই যেটা ফিতাকৃমির জন্য যে সিস্ট, সেটা ভালো হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং তার ভিত্তিতে আমরা নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।